দর্শক ক্রাইম আছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কোনোদিন ঢাকায় আসেননি, ঢাকার অলিগলি, আদালত, এমনকি কবরস্থান ঘুরে দেখেননি, কিন্তু সেই মা বাবাকে যদি সন্তানের খোঁজে ঢাকার অলিগলি চষে বেড়াতে হয়, যদি তারা জানতে পারেন এই আজিমপুরে হাজারো কবরের ভিড়ে তাদের প্রিয় সন্তানের কবর, এটি জানার পরেও যদি তারা প্রিয় সন্তানের কবরটি শনাক্ত করতে না পারেন, তাহলে তাদের মনের অবস্থাটা কি হয়? এবং কবর শনাক্ত করতে না পারার কারণে যদি প্রিয় মানুষটির কবরটিও পর্যন্ত স্পর্শ করতে না পারেন, তখন তাদের অবস্থাটা কি দাঁড়ায়? বলছিলাম জামালপুরের বকশীগঞ্জের অন্তর হাসানের মা বাবার কথা। কিভাবে অন্তর হাসানকে অপরাধী চক্র বেওয়ারিশ বানিয়ে দিল, সেই রহস্যে যাওয়ার আগে আসুন ঘুরে আসি জামালপুরে অন্তর হাসানের শেকড়ের সন্ধানে। জামালপুর থেকে বকশীগঞ্জের দূরত্ব 50 কিলোমিটার। বকশীগঞ্জ উপজেলা পার হয়ে বকশীগঞ্জ বাজার। চরকাউরিয়া সীমারপাড় গ্রামের আক্তার হোসেনের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে বড় সন্তান অন্তর হাসান। 7 বছর আগে পাশের গেদ্রা গ্রামের লুৎফুর রহমানের মেয়ে লাইজু বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্তর হাসান। লাইজুর কোল জুড়ে আসে তানভীর হাসান লিমন। করোনার আগে ঢাকায় কয়েকটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন অন্তর হাসান। করোনার ঢেউ আসার পর চলে যান গ্রামের বাড়ি। চাকুরির সন্ধানে 2021 সালের মে মাসে ঢাকায় আসার কথা বলে বিদায় নেন পরিবারের কাছ থেকে। মা, আমি বসে থাকি কি করবো, চাকরি করি। তো চাকরি করি দিয়ে একটা চাকরি ঢাকায় যাই, চাকরি খুঁজি নিয়ে চাকরিটা করি। সামনে কোরবানি ঈদ আইতাছে, পোলাপানের তো একটা হাউস আছে, তা আমি বসে থাকি কি করবো, আমি চাকরি করিয়ে আসি। যাতায়াতের পাশাপাশি হাত খরচের টাকাও নিয়ে আসেন পরিবার থেকে। তাহলে আম্মা ভালো মতন থাকি আমাকে দেও, কয়টা টেহা দেও, জামুই গে কয়টা টেহা দেও। তা আমি আব্বু দিবার কইলো 1200 টাকা। তো দিলাম, দেওয়ার পর তুমি কয়টা টেহা দেও। আমি কইলাম বলে আমার তো 150 টাকা আছে, এটাও নেও নিয়ে তারপরে যাওয়ার পর আরো টাকা পয়সা দিতাছি। ঢাকায় এসে ইলেকট্রনিক্সের শোরুমে চাকুরি পেয়েছেন এমনটি পরিবারকে জানান অন্তর হাসান। মা, চাকরি পাইছি টিভি শোরুমের। তো টিভি শোরুমের চাকরি পাইছো, যখন চাকরি না পাই থাকো তুমি আইসে পড়ো। ঢাকায় আসার পর দিন কয়েক নিজের মোবাইল ফোনে কথা বলেন অন্তর। গ্রামে থাকা পরিবার সদস্যদের জানান তার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে। তারপর অন্তর হাসানের মোবাইলে ফোন দিলে ধরতেন এক মহিলা। সেই মহিলা নিজেকে ইলেকট্রনিক্স শোরুমের মালিক দাবি করতেন। লিপি আমারে ফোন দিছিল একদিন, দিয়ে বলছে যে তুমি অন্তরের কি হো। আমি বলছি যে আমি ওর ওয়াইফ। তুমি তো আমি প্রথম আগে আপনি আপনি করে বলছি, চিনি না কারণ। পরে বলছি যে আপনি অন্তরের কেমনে চিনেন। পরে কয় আমার শোরুমে কাজ করে। ও কাজ করে, ঠিক আছে তাহলে। আরও কয়েকদিন ফোন দিছি, ফোন দিয়ে দিই কি ফোন লিপি ধরে। আমি বলছি তাহলে আপনি শোরুমে যেহেতু কাজ করে আর আপনি একটা মালিক, তাহলে আমি ওর নাম্বারে ফোন দিলাম, আপনি ফোন ধরেন কিসের জন্য? পরিবার সদস্যরা খুব কম সময়ের জন্য যোগাযোগ করতে পারতেন অন্তর হাসানের সাথে। আম্মা, আমার মোবাইল নষ্ট হয়েছে, তে যোগাযোগ করবো পাইতাছি না, আমি অন্য একটা মোবাইল দিয়ে যোগাযোগ করব। পরে 2 দিন 3 দিন পরে 4 দিনের দিন ফোন দিল। আম্মা, আমার মোবাইল তো আমি টেহা নাই কে কিনে পাইতাছি না, কিনতাছি পরে। রোজার ঈদের পরে 3-4 দিন কথা বলছে, বলার পরে আবার মাঝখানে মনে হয় 1 মাসের মতো আবার কথা বন্ধ আছিল, 1-1.5 মাসের মতো। মাত্র 2 মাসের ব্যবধানে বিদেশ চলে গেছেন এমনটিও পরিবারকে জানান অন্তর হাসান। কাজের চাপ এবং কথা বলার মতো পরিবেশ না থাকায় বেশিক্ষণ যোগাযোগ করতে চাইতেন না অন্তর হাসান। নারাজে গেছে ওই ডেটটা, ওর পরেও কিন্তু আমার সাথে মেসেঞ্জারে কথা বলছে বা আমারে টাকাও দিচ্ছে 5000 পাঠায়। আমার একদিন বলছে যে আমি তোমারে 5000 টাকা দিম পাঠায়। তখন আমি ভাবলাম যে
টাকা যেহেতু দিব তাহলে ওই এমবি ছাড়া তো ওই সময় মেসেঞ্জার চলতো না। পরে আমি বলছি যে আমার এমবি নাই, তো তুমি আমার ফোন দিয়ে জানো। কই আমি তো ফোন দিব না, আমি বাইরে আসছি, আমি সৌদি আরব আসছি, এরকম করে বলছে। পরে বলছে যে আমি তো বাইরে থাকি, তোমার সাথে আমার মানে ফোনে কোনো যোগাযোগ হবে না, তবে আমার এক বন্ধু আছে ঢাকায়, ওরে দিয়ে আমি টাকাটা পাঠাই দেব তোমার। মোবাইল ফোনে সরাসরি কথা বলতে না চাওয়া, ভিডিও কলে কথা বলতে আপত্তি থাকায় অন্তর হাসানের অবস্থান নিয়ে সন্দেহ হয় পরিবার সদস্যদের। তারা বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন অন্তর হাসানের সন্ধানে। যত যোগাযোগ হচ্ছে না, তে আপনি থানায় একটা সাধারণ একটা ডায়েরি করেন। আমার বকশীগঞ্জ থানায় আমি একটা ডায়েরি করি, ওনারা নিয়ে ছেলের বউ বাদী হয়ে, তো তার হাজব্যান্ড নেই, সে তো অলিনল, সে করতে পারে, তার আইনগত আছে। বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি হয়েছে 28শে সেপ্টেম্বর 2021 তারিখে। এরই মধ্যে বদল হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্তে কি অগ্রগতি হয়েছে তা জানাতে না পারলেও নবনিযুক্ত বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন অন্তর হাসানের পরিবারকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় খোঁজ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 28/9/2021 তারিখে অন্তর হাসানের নিখোঁজ হওয়ার ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি জিডি হয়েছিল। আমি তখন বকশীগঞ্জ থানায় কর্মরত ছিলাম না। জিডির তদন্তকারী কর্মকর্তার সাথে আলোচনা করে জানতে পেরেছি যে অন্তর হাসানের নিখোঁজ হওয়ার ঘটনাস্থলটি যাত্রাবাড়ি থানা এলাকার হওয়ায় অন্তর হাসানের স্ত্রীকে যাত্রাবাড়ি থানায় গিয়ে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছিল। দর্শক, ইতিমধ্যে আপনারা শাহনাজ লিপি নামের এক মহিলার নাম জেনে গেছেন। অন্তর হাসান নিখোঁজ রহস্যের সাথে কিভাবে জড়ালো এই মহিলার নাম? যাত্রাবাড়ির শাহনাজ লিপি 7 বছরের ব্যবধানে বিয়ে করেছেন 3টি। প্রথম স্বামী জীবিত থাকলেও দ্বিতীয় স্বামী মারা যান। তারপর তৃতীয় স্বামী হিসাবে অন্তর হাসানকে পরিচয় করিয়ে দেন সবার সাথে। অন্তর হাসানকে কিভাবে 2.5 মাস জিম্মি করে রাখলেন শাহনাজ লিপি? সুস্থ স্বাভাবিক অন্তর হাসানের মৃত্যু হলো কিভাবে? তবে কি মাদক ব্যবসায় জড়িত না হওয়াই কাল হলো অন্তর হাসানের? আজিমপুর কবরস্থানে ক্রাইম ওয়াচ টিম। 2021 সালের 2 আগস্ট আজিমপুর কবরস্থানে কতজনকে দাফন করা হয়েছে তার ভেতরে অন্তর হাসানের নাম আছে কিনা মোহরারের কাছে সেই তথ্য জানতে চাইলাম আমরা। পাতা উল্টিয়ে পাওয়া গেল অন্তর হাসানের নাম। অন্তর হাসান, মোহাম্মদ অন্তর হাসান, পিতা মোহাম্মদ আক্তার হোসেন, 76/2/ই, বিবির বাগিচা, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। তাকে যিনি দাফনের দায়িত্ব নিয়েছিলেন তার নাম শাহনাজ লিপি। পরিচয়ের ঘরে নিজেকে অন্তর হাসানের স্ত্রী দেখিয়েছেন শাহনাজ লিপি। ঠিকানা দেয়া হয়েছে 76/2/ই। শাহনাজ লিপি হাজাও তার স্ত্রী দাফন করে গেছেন। এবার এই শাহনাজ লিপির সন্ধানে ক্রাইম ওয়াচ টিম যাত্রাবাড়ি এলাকার বিবির বাগিচায়। বিশাল আবাসিক এলাকা। শাহনাজ লিপিকে খুঁজে পেতে নানা সূত্র ব্যবহারের চেষ্টা করি আমরা। আজিমপুর কবরস্থানে দেওয়া ঠিকানা এলাকাবাসীর কাছে দেখাই আমরা। তারা জানান এটি এলাকার মসজিদের ঠিকানা। এবার আমরা ভিন্ন পথে হাঁটার চেষ্টা করলাম। শাহনাজ লিপির ভাইয়ের স্ত্রী লিজা আক্তারের সাহায্য চাইলাম। তিনি আমাদের একটি সূত্র দিলেন। বললেন এই মসজিদের উত্তর দিকে একটি লাল ভবনে থাকেন শাহনাজ লিপি। ওই বাড়ির তত্ত্বাবধায়কের নাম জসিম। এই সূত্র ধরে এগুতেই আমরা পেয়ে গেলাম ওই লাল বাড়ি আর তত্ত্বাবধায়ক জসিমের স্ত্রী কল্পনা বেগমকে।
জসিমের স্ত্রী কল্পনা জানান, শাহনাজ লিপি থাকতেন এই ভবনের 4 তলায়। স্বামী অসুস্থ হয়েছেন, মূল ফটক খুলে দেওয়ার অনুরোধ করেন লিপি। অ্যাম্বুলেন্সের ট্রলিতে করে অন্তর হাসানকে 4 তলা থেকে নামানো হয় বলে জানান কল্পনা। যেদিন মারা যাবে অসুস্থ হয়েছে ও সেদিনকেও উনি সুস্থ 8টা বাজে বাসায় উঠছে। এরপরে সকাল 5টা বাজে আসে বলতেছে যে আমরা গেটটা খুলে দেন, আমার হাজব্যান্ড অসুস্থ। তো হাজব্যান্ড অসুস্থ, মেডিকেল নিয়ে গেছে। 10টা দিক দিয়ে মনে করেন যে হ্যাঁ ফেরত নিয়ে আসছে। আগে তো মেডিকেল নিয়ে গেলেন, কি বলছে উনি তো মেডিকেল নিয়েছি, মারা গেছে, নিয়ে আসছে। ভাড়াটিয়া হিসেবে বাড়ি ভাড়ার ফর্মও জমা দেননি লিপি। অন্তর হাসানের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই এই বাসা ছেড়ে দেন লিপি। শাহনাজ লিপির ভাড়াটিয়া ফর্ম নাই, ওনাতে চাইছি আমরা আমগরে আর দেয় নাই। আমি কি ফলাই যাবো এটা সেটা মানে দিকে বলে এটা লিপি, শাহনাজ লিপি। আপনার ভাড়াটিয়া ফর্ম চেয়েছিলেন? চেয়েছিলাম, দেয় নাই। হাজবেন্ড মারা যাওয়ার পরে গেছে। কয়দিন পরে? 1 মাস। 1 মাস পরে চলে গেছে। আমার হাজবেন্ড মারা গেছে, আমি অন্য বাসা ভাড়া দেওয়া সম্ভব না, আমি চলে যাব। তখন তার আমাকে কিছু করার নাই। শাহনাজ লিপি এখন কোথায় থাকেন, এমন প্রশ্নের উত্তর জানালেন এলাকার ডিশ ব্যবসায়ীর প্রতিনিধি। সুতিকাল পানোয়ারের স্থানীয় তোমরা ওই এলাকায় গেলে ওনারা জানতে পারবে। তার দেখানো ঠিকানার সূত্র ধরে এবার ক্রাইম ওয়াচ টিম বিবির বাগিচা থেকে সুতি খালপাড় এলাকায়। এই বাড়ির মালিক জানান, 2 মাসের কিছু বেশি সময় ভাড়াটিয়া হিসেবে ছিলেন শাহনাজ লিপি। তারপর হঠাৎ করেই 21 সালের নভেম্বর মাসের শুরুতে ভাড়া পরিশোধ করে চলে যান শাহনাজ লিপি। কোথায় গেছেন তা জানেন না বাড়িটির মালিক। শাহনাজ লিপি ছিল 3 মাস। 21 সালের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত ছিল 3 মাস। কিন্তু আমাদের নোটিশ দেয় না যে আমরা এই মাসে যাব। নভেম্বরের 1 তারিখে এসে বলতেছে আমরা চলে যাবো বাসা। তখন বলতেছে আমরা ভাইয়ের অসুখ নাকি, এই কারণে 1 তারিখে বলে গেছে আমরা এই মাসে চলে যাবো। তো এই মাসে ভাড়া দিয়ে সে চলে গেছে। এখানে ভাড়াটিয়া ফর্মে স্বামীর নামের ঘরে নাম দিয়েছেন কবির আহমেদ দিদারের, অথচ অন্তর হাসান ছিলেন তার 3য় এবং সবশেষ স্বামী। এমনটি জানেন এলাকাবাসী ও স্বজনরা। শাহনাজ লিপির প্রথম স্বামী শুকুর আলীর বাড়িও এই সুতি খালপাড় এলাকায়। শুকুর আলী ও শাহনাজ লিপির দাম্পত্য জীবনে জন্ম নেয়া 1 ছেলে ও 1 মেয়ে মাঝে মধ্যে তাদের মায়ের কাছে থাকতেন। অন্তর হাসানের মৃত্যু এবং পরবর্তীতে 2টি বাসা পরিবর্তন ও আত্মগোপনে চলে যাওয়ার সবকিছুর সাক্ষী এই 2 সন্তান। তারা জানালো, হঠাৎ করেই পাসপোর্ট বানিয়ে আত্মগোপনে চলে যায় তাদের মা। ওই যে এখান থেকে চলে গেছে, যে আর কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে। কি বলে গেল? বলে গেছে যে পরে যোগাযোগ করব, আমি আসি। মানে উনি ওনার সব জিনিসপত্র, ঘরের যত জিনিসপত্র ছিল একদম টোটালি সব বিক্রি করে গেছে। একটা জিনিসপত্র কোথাও রেখা যাবে, শুধু ওনার কাপড় চোপড় নিয়ে গেছে সাথে করে। কাপড় চোপড় আর পাসপোর্ট বানায় ফেলছিল তাড়াতাড়ি করে, আর্জেন্টলি পাসপোর্ট বানায় চলে গেছে। শাহনাজ লিপির সাথে শুকুর আলীর ছাড়াছাড়ি হয় 2014 সালে। তারপর বিয়ে হয় শুকুর আলীর বন্ধু কবির আহমেদ দিদারের সাথে। দিদার মারা যান 21 সালে। তারপর সবার সাথে স্বামী হিসেবে অন্তর হাসানকে পরিচয় করিয়ে দেন শাহনাজ লিপি। অন্তর হাসান হচ্ছে 3য় স্বামী। বিয়ে হয়েছে? এটা বিয়ে হয়েছে না হয়েছে এটা আমি আসলে বলতে পারবো না। সে বলছে স্বামী, আমরা মনে করছি স্বামী। তার হাজবেন্ড হিসাবে পরিচয় দিচ্ছে যে এটা আমার স্বামী, এইসব জেনে শুনেই আমার বিয়ে করছে। এর পৃথিবীতে কেউ নাই, এর বাবা মা এদেরকে মানে পরিচয়ই দেয় না। ওকেও আমার দরকার, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, এটা বললা মানে আমরা একজন আরেকজনের জেনে শুনেই আর কি বিয়ে করছি। স্ত্রী হিসেবে কেমন ছিলেন শাহনাজ লিপি? প্রথম স্বামী শুকুর আলীর দাবি, মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় শাহনাজ লিপিকে তালাক দিয়েছেন তিনি। মাদক ব্যবসার কাজে বাধা দেয়ায় উল্টো পুলিশের যোগ সাজসে তাকে নির্যাতন করা হয়েছে বলে দাবি শুকুর ও তার বড় ভাইয়ের। মাদক ব্যবসা করতো,
মাদক ব্যবসা করতাম না করতাম আমার আরও উল্টা হেরাসমেন্ট করতো পুলিশ জায়গা দিয়া আমার আরও ঠেট করতো তার কোন পাপ থাকলে আমাকে কেউ মানতো না আমার বড় ভাইটার কেউ মানতো না আমার কয়েকবারই পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করছে ঘরে থেকেও মামলা দিছে যাওয়ার পরও মামলা দিছে রাত্রি মামলা ঢুকাইছে রাত্রি মামলা ভিতরে আমার ডাকাই শুকুর রাত্রি মামলা মধ্যে ঢুকাইছে বাইরের জিগাই কি রে আমগো তো এলাকায় গরিব মানুষ আমরা অত গরিবই তো আমার তো একটা মান সম্মান আছে কয় আমার বউ গেছে আমারও ধরে আর হ্যার বউ চায় না যে হ্যাঁ বাসায় থাকুক হ্যাঁ জেলেই থাকুক এরকম করতে তো অনেকদিন এই মাদক আমার ভাইয়ের বউ গেছে আর মারসিত গাছের নাম করে যে আমার ভাই গেছে শুধু সাবেক স্বামী ও তার ভাই নয় আপন ভাই এবং তার স্ত্রীও জানালেন শাহনাজ লিপি মাদক ব্যবসার সাথে জড়িত। এর বিরুদ্ধে তো মাদক বিক্রির অভিযোগও আছে, এইটা আপনার কানে এসছে কিনা? সে এটা করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে খারাপ জীবনে চলে যাবে সে খারাপ কিছু করতেই পারে, কিন্তু তার সাথে তো আমাদের কন্ট্যাক্ট নাই, তারা আমরা কিভাবে বলতে পারি? পুলিশ তাকে ধরছিল, এটা আপনার 2020 সালের জানুয়ারির 22-23 তারিখে পুলিশ ধরছিল। সে নাকি কি ড্রাগস নিয়ে ধরা পড়ছে। অন্তর হাসানের মৃত্যুর দায় থেকে বাঁচতেই কি তাকে এই আজিমপুরে হাজারো কবরের ভিড়ে বেওয়ারিশ হিসাবে দাফন করলো শাহনাজ লিপি? শাহনাজ লিপির এই চাতুরির কারণে কি শেষ পর্যন্ত অন্তর হাসানের মা বাবা, তার স্ত্রী, সন্তান, প্রিয় মানুষটির কবরটিও শনাক্ত করতে পারবেন না? চাকুরির প্রলোভন দেখিয়ে অন্তর হাসানকে ঢাকায় নিয়ে আসেন শাহনাজ লিপি। তৃতীয় স্বামীর পরিচয়ের আড়ালে 2.5 মাস তাকে জিম্মি করে রাখেন। অন্তর হাসানের যদি স্বাভাবিক মৃত্যুই হবে, তবে তার মা বাবা আর আত্মীয় স্বজনকে না জানিয়ে কেন পরিচয়হীনভাবে দাফন করা হলো অন্তর হাসানকে? তবে কি অন্তর হাসানের কবরটি অশনাক্তই থেকে যাবে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় জামালপুরের বক্সিগঞ্জের অন্তর হাসানের সাথে রাজধানীর যাত্রাবাড়ির শাহনাজ লিপির। সেই সূত্রে চাকুরির কথা বলে অন্তর হাসান ঢাকায় আসেন 2021 সালের 17 মে। ওই বছরের 2 আগস্ট হাসপাতালে নেওয়ার আগেই অন্তর হাসান মারা যায় বলে আজিমপুর কবরস্থানের মৃত ব্যক্তির রেজিস্ট্রার খাতায় উল্লেখ আছে। হাসপাতালের ডেথ সার্টিফিকেটও তারা শো করছে। SSMC অ্যান্ড MH মিটফুট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফুট হাসপাতাল। আচ্ছা, সেখানে মৃত্যুর কারণ কি? ব্রড ডেথ। ব্রড ডেথ। আচ্ছা, কজ অফ ডেথ। এই যে ব্রড ডেথ। ব্রড ডেথ মানে মৃত্যুর কারণ লেখা আছে, এটা ব্রড ডেথ লেখা আছে। কজ অফ ডেথের মধ্যে ব্রড ডেথ লেখা, মানে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে এইটা লেখা আছে ওই সনদে। অন্তর হাসানের সাথে যোগাযোগ না থাকায় জামালপুরের বক্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। থানা সূত্রে জানতে পারেন তার স্বামী মারা গেছেন। তারপরই শুরু হয় অন্তর হাসানকে শনাক্ত করার লড়াই। আজিমপুর কবরস্থানে আসেন অন্তর হাসানের পরিবার। তারা জানতে চান অন্তর হাসানের কবর কোনটি। 1.5 বছর পর পর আমাদের কবর চাইলে আবার নতুন কবর দেয়া হয়। এখন এটা তো 1.5 বছর হয়েও গেছে, বা আগস্ট মাস হয়েছে, এখন ডিসেম্বর শেষ হইলো, জানুয়ারি, 1.5 বছরের বেশি হয়ে গেছে। এখন কবর আদৌ আছে কিনা বা কোন জায়গায় দেশে আমাদের কাছে কোনো নেই, এখন নাম্বারিং নেই, রাস্তার নাম্বার নাই, প্লাস কবরের নাম্বার নেই। এমন তথ্যে হতাশা বাড়লেও সন্তানের কবরের মাটি স্পর্শ করার আকুল আবেদন অন্তর হাসানের মা বাবার। তার ছেলে আছে, সে নাই, আমি কি বলবো? এখন বাবারা দুটো বলো না, বলেন বাবা কই, আমার আব্বু কই, আমি কি জবাব দেবো? তার কাছে কি পারি আমি? স্ত্রী সন্তানও ব্যাকুল প্রিয় মানুষটির শেষ ঠিকানার খোঁজে। অন্তর হাসানকে যেদিন
আজিমপুর কবরস্থানে দাফন করা হয়, সেদিন শাহনাজ লিপির সাথে আসেন তার ছোট ভাই আনোয়ার হোসেন। পরিবার সদস্যদের নিয়ে অন্তর হাসানের কবর তন্ন তন্ন করে খুঁজতে থাকেন আনোয়ার। দেড় বছর আগে কোনো এক বৃষ্টির দিনে অন্তর হাসানকে সমাহিত করা হয়েছিল এখানে। তার কবরটা আমরা যখন ওই সময়টা ছিল 2 আগস্ট ছিল আর কি, বৃষ্টি টাইম তো, মানে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আর কি সবাই এখানে আরও কবর দেওয়া হচ্ছিল এই আশেপাশে। তো তখন আমরা আসলাম, পরে আগে খোদাই করা ছিল কবর, যে আসার আগে তো এখানে কবর একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, এখানে খোদাই করা ছিল। তা আমি আবার কি করলাম, স্লিপ করে যাচ্ছি। তা আমাদের পাশে আরও লোক আছিল, এখানকার আরও লোক আছিল যারা সহায়তা করে, সহায়তা কর্মী। তা আমরা ওখান দিয়ে নামলার পরে এখান দিয়ে আসলাম, এই যে এই জায়গায় ছিল কবর। আনোয়ার হোসেন জানান, কবরের যে সারিতে অন্তর হাসানকে সমাহিত করা হয়েছে সেই সারিতে কবর দেয়া হয়েছিল শাহনাজ লিপির দ্বিতীয় স্বামী কবির আহমেদ দিদারকে। তার নাম ফলকটিও সরিয়ে ফেলা হয়েছে। এর কবর এখানে, আর ওই আগের যে স্বামী ছিল তার কবর এখানে ছিল আর কি। ওনার নাম কি? ওনার নাম জাহাঙ্গীর কবির দিদার। আমার ছেলেরা খোঁজার জন্য, লাশ খোঁজার জন্য, কবর খোঁজার জন্য আসছে আর কি। তা আমরা তো আসি পাচ্ছি না, শনাক্ত করতে পারি না, দেখে যাইতেছি, আসতেছি, ঘুরতেছি, পাইতেছি না, যাতে লাশটাই কবরটা শনাক্ত হয়। ছেলেকে হত্যা করা হয়েছে এমনটি দাবি করে মামলায় আসামি করা হয়েছে অন্তর হাসানের কথিত স্ত্রী শাহনাজ লিপি, সাবেক স্বামী শুকুর আলী ও আব্দুল্লাহ আবু জিহাদকে। জিহাদ শাহনাজ লিপির আত্মীয়, তিনি লিপির বাসায় থাকতেন। জিহাদকে নিয়ে লিপির সাথে অন্তর হাসানের ঝগড়া হতো। জিহাদ ও লিপি মিলে অন্তর হাসানকে হত্যা করেছে বলে দাবি পরিবার সদস্যদের। আপনি যখন আমার লাশ দেয় নাই, থানায় কোনো এন্ট্রি করে নাই, যাত্রাবাড়ি থানায়, প্রশাসন জানে না, কোনো এলাকার লোকজন জানে না, বাবা মা জানলো না, বাবা মৃত, মা মৃত, এটা বনাই আছে বিদেশ, কোন বনাই জানালো, গুরুস্থানে এসে দাফন করলো, সেটি তো আমার সন্দেহ। আমি তো বাবা, আমার সন্দেহ তো এটা 100% শাহনাজ লিপি মারছে, আমার ছেলেটা সেই মারছে। মারা যাওয়ার তাই 2 আগস্টে, ওই তারিখের পরেও আপনার 3 মাসের মতো কথা বলছে আমার সাথে, মানে এমন ভাবে রাখছে যাতে আমরা কোনোভাবে না বুঝি যে অন্তর হাসান আর জীবিত নাই, এইভাবে রাখছে আমগরে। অন্তর হাসানের মৃত্যুর পর আবুধাবি চলে গেছেন জিহাদ। তার পথেই পাড়ি জমাতে পারে শাহনাজ লিপি, এমন ধারণা অন্তর হাসান ও শাহনাজ লিপির আত্মীয়দের। জিহাদ এখন আবুধাবিতে থাকে। কবে গেল জিহাদ? ঘটনার পরে 4-5 মাস পরেই চলে গেছে। শাহনাজ লিপির তো পাসপোর্টও আছে, হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। জানি সে বিদেশ চলেও যেতে পারে, এটা তো অসম্ভব কিছু না। যার পাসপোর্ট আছে সে তো চেষ্টা করবো, ট্রাই করবো যে আমি একটু বিদেশ যেয়ে আসি। আর আমার যখন দেশে এই সমস্যা, তো যেখানে আমি কাজ করতে যাবো সেখানে আমার প্রবলেম হইব, তাই আমি বিদেশ চলে যাই, এটা হইতে পারে। আইনজীবী বলছেন, লাশ শনাক্ত না হলে অপরাধ প্রমাণ কঠিন হয়ে পড়ে। তাই আসামিরা জেনে শুনেই পরিকল্পিতভাবে অন্তর হাসানকে পরিচয়হীন করে দাফন করেছে। মামলায় অপরাধ প্রমাণের জন্য অন্তর হাসানের কবর শনাক্ত জরুরি। কবর শনাক্ত হলে লাশ উত্তোলনের পর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত, ফরেনসিক ও ভিসেরা পরীক্ষা সম্ভব, এবং এটি করতে পারেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্তর হাসানের কোনটা কবর এটা নিশ্চিত করে সুনিশ্চিত করার পরে আয়ু এবং ম্যাজিস্ট্রেট মহোদয় যে 176-এর 2 ধারায় যে বিধান আছে সেই বিধান সাপেক্ষে যেন কবর থেকে লাশটা উত্তোলন করে ডিএনএ টেস্ট করা হয় এবং কি কারণে মারা গেছে সেটা যেন খুব দ্রুত কোর্টের কাছে সাবমিট করা হয়।
দর্শক, জেনে বুঝে সম্পর্কে না জড়ালে, আবেগের বশবর্তী হয়ে অস্বাভাবিক সম্পর্কে জড়ালে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জীবন দিয়ে তা প্রমাণ করে গেলেন অন্তর হাসান। সুতরাং সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।